এবং নতুন নতুন কিছু প্রস্তাব মাঝে মাঝে আসছে, যে প্রস্তাবগুলো বা সুপারিশগুলো আগে ছিল না। আমরা 3 দিন আলোচনা করে ফেলেছি কোনো একটা কিছু, হঠাৎ করে দেখলাম পরবর্তী দিনের আলোচ্যসূচিতে ওই বিষয়টাকে নিয়ে একেবারে নতুন একটি প্রস্তাবনা চলে আসছে। আমি আশাবাদী না। আমাদের এখনো যেই আনসলভড ব্যাপারগুলো রয়ে গেছে সেইটা আমরা 10-12 দিনের মধ্যে সমাধান করতে পারবো বা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি না। আমি আপনাদের সাথে আরেকবার বলেছি, আমি 21শে জুলাই গ্রেফতার হয়েছিলাম এবং আমি 6ই আগস্ট মুক্তি পেয়েছি। আমাদেরকে কুকুর বিলাইয়ের মতো মারা হয়েছে। সেইখানে যখন হাসনাত সার্জিসরা ছিল, 6 জন কিন্তু আমাকে দেখতে গিয়েছিল। সে যে কাঙ্ক্ষিত যে পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম বা আমরা চাচ্ছি, সেগুলো না করে বেশ কিছু অবাস্তব প্রস্তাব নিয়ে আসছেন সংস্কার কমিশনের থেকে। আমি প্রতিদিন যাচ্ছি সেখানে, পার্ট অফ ইট, এন্ড সেইখানে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাচ্ছি। সত্যি বলতে কি আমরা হতাশ হয়ে যাচ্ছি, বিকজ তারা যেভাবে প্রস্তাবগুলো নিয়ে আসছে। হলো 1 বছরে, কিন্তু আসলে তো যেটা সালাউদ্দিন সাহেবও বলেছে যে তেমন কোনো অগ্রগতি নেই, শুধু চা খাওয়া ছাড়া। তো সেই একেবারে হ্যাঁ বলেন, সরি আপনার কাছে কি মনে হয় যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারলো না? তো সিদ্ধান্তে আসতে নিশ্চয়ই আরো একটু সময় লাগবে। তারপরে কি এটা কি সম্ভব যে নভেম্বর ডিসেম্বরের আগে একটা কিছু করা, মানে সংস্কারের বিষয়ে, মৌলিক সংস্কারের বিষয়ে? আমাকে একটু সময় দিয়ে অ্যালাউ করবেন, খুব বেশি সময় নিব না। সংস্কার কমিশনের যখন থেকে গঠন করে দেওয়া হয়েছিল তারপর থেকে তাদেরকে 6 মাস সময় দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে তারা তাদের কাজ শেষ করে আমাদের কাছে স্প্রেডশিট আকারে সংস্কারের যে প্রস্তাবনাগুলো পাঠিয়েছিলেন, সেখানে আমরা 166টি মনে হয়, আমি আই ডোন্ট জাস্ট একদম নাম্বারটা মনে নাই, আমরা অলমোস্ট 40 সামথিং বাদে আংশিকভাবে কিছু একমত হওয়া ছাড়া বা প্রায় সবগুলোতেই একমত হয়েছিলাম। তারপরে ওনারা যেটা করলেন যে আমরা এই সংস্কার কমিশনের বৈঠক, 5টি সংস্কার কমিশন, তারা পুলিশের কোনো সংস্কার কমিশন বা সংস্কার প্রস্তাবগুলো আমাদেরকে দেয়নি, আমাদের সাথে এই ব্যাপারে আলোচনাই করেননি। আমরা একেবারে অন্ধকারে আছি আসলে কি ধরনের সংস্কার প্রস্তাব সেই কমিশন দিয়েছিল। আমাদের সাথে ধারাবাহিকভাবে আমরা বসছি প্রতিদিন, এবং সেইখানে যে জিনিসটা হচ্ছে, এখানে কোনো বেঞ্চমার্ক, একটা মানদণ্ড নেই যে আপনি কতজন, কয়টা পার্টি একমত হলে সেটাকে আপনি একটা মানে কনসেনসাসে নিবেন যে না এটা হয়ে গেছে। 30টা দল আছে, তার মধ্যে 25টা দল একমত হয়েছে, 5 জন হোক আর না হোক আমরা এটাকে মেনে নিচ্ছি, এই জায়গায় থাকছেন না। এখানে দেখা গেছে যে কোনো একটি বড় দল যদি আপত্তি করে ফেলছে, সেখানেই তারা সেই জিনিসটাকে মুলতবি করে দিচ্ছেন এবং নতুন নতুন কিছু প্রস্তাব মাঝে মাঝে আসছে, যে প্রস্তাবগুলো বা সুপারিশগুলো আগে ছিল না। আমরা 3 দিন আলোচনা করে ফেলেছি কোনো একটা কিছু, হঠাৎ করে দেখলাম পরবর্তী দিনের আলোচ্যসূচিতে ওই বিষয়টাকে নিয়ে একেবারে নতুন একটি প্রস্তাবনা চলে আসলো। তখন ইউ আর বিং অফ গার্ড, আপনি জানছেন না, আপনি প্রস্তুতি নিয়েই যাননি, বিকজ আপনি ধারাবাহিকভাবে 3 দিন ধরে একটা বিষয়ের উপর আলোচনা করছেন, একটা প্রস্তাবের উপরে, এখন আপনি যেয়ে দেখলেন যে একটা নতুন প্রস্তাবনা নিয়ে আসা হচ্ছে। এই বিষয়গুলো আমরা তুলেছি নীতিগতভাবে, আমরা বলেছি যে এই জায়গাগুলোতে আপনাদের ক্লারিফাই করতে হবে এবং আপনাদেরকে একটা মানদণ্ড সেট আপ করতে হবে, যার প্রেক্ষিতে কতটুকু কটা দল একমত হলেই সেটাকে একমত বলা হয়। বিএনপি আপনি দেখেছেন বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছেন এবং ওনারা ক্যাটাগরিকলি বলেছেন যে ওনারা কতটি সংস্কার প্রস্তাবের উপরে একমত হয়েছেন, কিছু তারা আংশিকভাবে একমত হয়েছেন এবং বাকিগুলো তারা সংসদে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে সেটাতে থাকলে তারা সেগুলো সংশোধন করতে পারবেন, সেই বিষয়টিও বলা হয়েছে। এবং আমরা সহ যুগপৎ আন্দোলনের 42টি দল আমরা কিন্তু 2 বছর আগেই রাষ্ট্র যে একেবারে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তার জন্য কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, এন্ড উই আর পার্ট অফ ইট। এবং সেটা 13ই জুলাই 2023 সালে আমরা আমাদের জোট নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছিলেন। সেই সংস্কার প্রস্তাবের অনেক কিছুই ওনারা এনেছেন। এটা আমাদের একটা কমিটমেন্ট টুয়ার্ডস দ্য নেশন, দ্যাট এই মানে এই ভেঙে যাওয়ার রাষ্ট্রটাকে আমরা মেরামত করব, এটা আমাদের অঙ্গীকার জাতির কাছে। তো সেই জায়গা থেকে আমাদেরকে অনেক হয়তো বা অনেকে বেরোয় এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দোষারোপ করতে পারেন এবং একটি দল যেই ভাষায় তারা কথা বলছেন
একেবারে আক্রমণাত্মকভাবে সেই সংস্কার কমিশনেও তারা অত্যন্ত আচরণ করছেন। সেই জিনিসগুলো আমাদেরকে অত্যন্ত পীড়া দিচ্ছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন, এনসিপির পক্ষ থেকে একটি ডেডলাইন দেওয়া হয়েছে, which is 3rd আগস্ট। জুলাই সনদ না হলে সেদিন তারা একটা সমাবেশ বা আন্দোলনটা আবার শুরু করতে চাচ্ছে। বাট আমরা আজকে 15ই জুলাই আছি এবং আমাদের নেক্সট আলোচনাটা শুরু হতে যাচ্ছে 20শে জুলাই, which is আমরা 5 দিনের একটা মুলতবি পেয়েছি, সাসপেন্ডেড আলোচনাটা। সেই জায়গা থেকে এসে আমি আশাবাদী না। আমাদের এখনো যেই আনসলভড ব্যাপারগুলো রয়ে গেছে সেইটা আমরা 10-12 দিনের মধ্যে সমাধান করতে পারবো বা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি না। বাট আই ডু হোপ দ্যাট জাতির বৃহত্তর স্বার্থে বললেন সালাউদ্দিন সাহেব যে জুলাই সনদ 5 তারিখের মধ্যে দেওয়ার কথা, মানে দেওয়ার জন্য উনিও বলেছেন, এটা কি সম্ভব হবে? আমরা তো শুনেন, আমি তো বইটাই বললাম যে বিএনপির তরফ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে কতগুলো বিষয়ের উপরে তারা একমত হয়েছেন, হ্যাঁ, সেখান থেকে সেই বিষয়গুলোকে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে। এবং সংস্কার কমিশন কখনো বলেননি যে বিএনপি মানে এই বিষয়গুলো বিএনপির জন্য থেমে আছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মন গড়া প্রস্তাব দিচ্ছে। আমি let me give you just a small example. Let's say that আজকে সংস্কার কমিশন বলেছেন যে ওভারওয়েলমিংলি একেবারে প্রায় সবাই বাংলাদেশে একটি উচ্চ কক্ষের ব্যাপারে একমত হয়েছে, ঠিক আছে। এখন এই বিষয়গুলো আমরা যখন বলি, এটা লাইভ দেখানো হচ্ছে, ইটস বিন রেকর্ডেড। একটি ইসলামিক দলের একজন নেতা দাঁড়িয়ে বললেন যে উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে সকলেই একমত হয়েছে। ডিসপ্যারিটিটা কি আপনি বুঝতে পেরেছেন? উচ্চকক্ষের ব্যাপারে একমত হওয়া আর উচ্চকক্ষের পিআর এর ব্যাপারে একমত হওয়া কিন্তু এক নয়। আলী রিয়াজ সাহেব বললেন ওভারওয়েলমিংলি ইয়েস, আমরা সবাই, এটা আমাদের 31 দফাতেই আছে, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই, আমরা উচ্চ কক্ষ চাই। সো এইটাতে একটা কনসেনসাস হয়েছে। কিন্তু ওইখান থেকে উনি বললেন যে পিআর এর ব্যাপারে সকলেই একমত হয়েছে। দ্য হাউস ওয়াজ ভেরি মাচ ডিভাইডেড and as well as অনেকগুলো দল, একেবারে বেশ কিছু দল, তারা উচ্চ কক্ষই চাচ্ছে না, বিকজ আমাদের মতো একটি গরিব দেশে তারা মনে করছে এটি বিলাসিতা ছাড়া আর কিছু নয়। সেই জায়গায় তারা জাতিকে কিন্তু একটা রং মেসেজ দিচ্ছে। সো এই যে এই কাজগুলো করা হচ্ছে, দোষটা আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি খারাপ বা বিএনপি এখন এই মুহূর্তে এই কাজগুলো করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। দ্য মেসেজ ইজ দ্য রং মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে তারা কেন দিচ্ছে? তারা নিশ্চিত পরাজয়ের ব্যাপারটা অলরেডি আজ করতে পেরেছে। যে এই মুহূর্তে বাংলাদেশে একটি সংসদ নির্বাচন হলে আপনি যেভাবেই বলেন না কেন, আমি চাই আর না চাই, এটা হলো মানে একেবারে ডে লাইট ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে বিএনপি ক্ষমতায় আসবে। সো এটাকে ঠেকানোর জন্য অনেকগুলো পক্ষ এক হয়ে কাজ করছে। আপনি দেখেন মেন্টালিটি অফ দ্য পিপল। এই যে অ্যাডভোকেট মেয়ে বা আমি একজন নারী আসলেন, উনি কিন্তু বের হয়ে গেলেন, আপনাকে বলেও যান নাই বা কিছু না। ইন্টারনেটের সমস্যা, এতক্ষণ ধরে সমস্যা ওনাদের। এই যে এই জায়গাটাতে ওনারা নাই। ক্রিটিসিজম, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এর জায়গাটাতেই উনি নাই। উনি থাকলে একটা কথা বলতাম, এখন তারপরেও বলছি, আই হোপ শি লিসেন্স লেটার অন, বিকজ উনি তো আসলে কবে রাজনীতিতে আসছেন সেটাই উনি জানেন না। আমি যখন ডিবি অফিসে ছিলাম, আই ওয়াজ ব্রুটালি বিটেন, দ্যাট ইউ নো দ্যাট। আমি আপনাদের সাথে আরেকবার বলেছি, আমি 21শে জুলাই গ্রেফতার হয়েছিলাম এবং আমি 6ই আগস্ট মুক্তি পেয়েছি। আমাদেরকে কুকুর বিলাইয়ের মতো মারা হয়েছে। সেইখানে যখন হাসনাত সার্জিসরা ছিল, 6 জন কিন্তু আমাকে দেখতে গিয়েছিল একদিন। এবং হাসনাত প্রকাশ্যে, আমি একটা মিটিং এ ছিলাম, সেই মিটিং এ সার্জিস ছিল, সে বলেছিল আমরা যখন ওনাকে এই বিধ্বস্ত অবস্থায় দেখলাম এবং তার মধ্যে উনি যে স্পিরিটেড কথাগুলো আমাদেরকে বলেছিলেন এবং উজ্জীবিত করেছিলেন, আমরা বেরিয়ে এসে প্রতিজ্ঞা করেছিলাম এহসান ভাইকে আমরা মুক্ত করব। সো এনসিপির সাথে আমার দ্বন্দ্ব নাই, দে আর আওয়ার ফিউচার। বাট তাদের মধ্যেও যারা এই সমস্ত এই যে মানসিকতা নেই আপনার সত্যটাকে ইনটেক করার, এদের সাথে আমরা বলছি যে তোমরা বাবা মাত্র তো রাজনীতিটা শুরু করলা, রিয়ালিটিটা বোঝার চেষ্টা করো এবং তোমাদের মধ্যে স্বচ্ছতাটা রাখো। বাংলাদেশের জনগণ যদি তোমাদের মধ্যে সেই আস্থা এবং ভরসার জায়গাটা খুঁজে পায় এবং তারা রিলাই করতে পারে,
তখন ভোটের মাধ্যমেই আমরা ভোটের মাঠেই সেটা মানে বোঝা যাবে, তাই না? সো এই জায়গা থেকে আমি বলবো যে তাদেরকে আরো বেশি সংযমী হতে হবে। তারা আমাদের তরুণরা, তাদের অবদানকে আমি একেবারেই খাটো করে দেখছি না, কিন্তু তাদেরকে সেই সাথে অনুরোধ করব, আমরা যারা বিগত 16টি বছর 17টি বছর অনেক প্রতিবন্ধকতা সাথে এই ফ্যাসিস্ট সরকারের সাথে আমরা ছিলাম, তাদের ব্যাপারে বা তারা অবজ্ঞা যেন না করে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যাপারে বাজে মন্তব্য করার মতো ধৃষ্টতা তারা যেন না দেখায়। তারেক রহমানকে তুই বলে গালি দেওয়া এবং যে গালিগুলো আমি বলতে পারছি না এখানে, সেই ধৃষ্টতা তারা যেন না দেখায়। যেই হাত পাখা দিয়ে 14টি বছর আপনি শেখ হাসিনাকে বাতাস করেছেন, তখন তারা ছিল সেই শেখ হাসিনার দোসর। 1 বছর আগে তারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন নেমেছে, তাদেরকে তোমাদের দোসর বানিও না, জাতি তোমাদেরও ক্ষমা করবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে বলছি তাদেরকে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের অবদানটাকে খাটো করে দেখা কোনো মতেই তাদের উচিত হবে না। তাদেরকে আরো অনেক বেশি সংযমী আচরণ করতে হবে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি এবং একটি ঐক্যবদ্ধ রাজনীতির জন্য। সবার আগে বাংলাদেশ এই স্পিরিটটা নিয়ে যেন আমরা